হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের মাঝে অনেকেরই কুইরি ছিল যে 2024 সালে ডিএলএড এডমিশন বিষয়ে কিছু বলার বা একটা আপডেট দেওয়ার। আজকের ভিডিওতে থাকছে 2024-এ ত্রিপুরা সরকারি যে ডিএলএড কলেজগুলো আছে তাতে এডমিশনটা কবে শুরু হবে, এডমিশন প্রসেসটা কবে শুরু হচ্ছে, মানে কামিং সুন, খুব শীঘ্রই শুরু হচ্ছে। সরকারি ডিএলএড কলেজে কয়টি আছে আমাদের ত্রিপুরা রাজ্যে? এই সরকারি ডিএলএড কলেজগুলোতে সবগুলো মিলে সিট কয়টা আছে? ডিএলএড এডমিশনের জন্য কি কোনো পরীক্ষা দিতে হবে আমাদের, মানে কোনো এন্ট্রান্স টেস্ট দিতে হবে যার নাম্বারে ভিত্তি করে আমাদের সিলেকশন করা হবে? মেরিট লিস্টটা কিভাবে প্রিপেয়ার করা হবে, এন্ট্রান্স টেস্টের মাধ্যমে নাকি মাধ্যমিক 12 এর মার্কসের উপর ভিত্তি করে? 12 বা 10তে কত মার্কস পেলে আমরা ডিএলএড এডমিশনটা কনফার্ম, অর্থাৎ কাট অফটা কত যেতে পারে, ইউআর এসসি এসটি অনুযায়ী কাট অফটা কত যেতে পারে, কত মার্কস থাকলে আমাদের এডমিশনটা অনেকটা কনফার্মেশনের দিকে যাবে? 2022 বা 23-এ যে ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজগুলোতে এডমিশন চলছিল তখনই বা কাট অফ কত গিয়েছিল? কোন কলেজেই বা আমি এডমিশন নেবো 5টা ডিএলএড কলেজ থেকে? ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজগুলোতে পড়তে কত অর্থই খরচ হবে? বর্তমান সময়ে ডিএলএড বিএড কোনটা বেস্ট? ডিএলএড আমরা 12 এর পরে আমরা অনেকেই গ্রাজুয়েশন করতে চাই, ডিএলএড করতে চাই। ডিএলএড এর সাথে কিন্তু গ্রাজুয়েশনও করা যায়, তারও কিন্তু আলাদা এখানে প্রসিডিউর আছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ সবগুলা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো এই ভিডিওতে। সবচেয়ে প্রথমত, জুলাই মাসের দিকে, সম্ভবত জুন মাসের দিকে, এবছর জুন মাসের দিকে হতে পারে, জুন জুলাই মাসের দিকে ত্রিপুরা যে সরকারি ডিএলএড গুলো আছে তাদের এডমিশন প্রসেসটা শুরু হয়। এখানে টোটাল যদি আমরা সিট দেখি, ত্রিপুরা টোটাল 5টা ডায়েট কলেজ আছে। এবার হয়তো খোয়াই ডায়েট কলেজটা এবার চালু হতে পারে, সম্ভাবনা আছে, তাহলে সিটটা একটু বাড়বে। তবে আমরা ধরে নিই 5টা ডায়েট বা ডিএলএড কলেজকে আছে ত্রিপুরাতে। একটা ফ্যাক্ট কি জানো, ত্রিপুরাতে বিএড এর যে সিট তার থেকে ডিএলএড এর সিট কিন্তু অনেক বেশি। বিএড তুমি গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর মিলে যতটা সিট দেখবে, ডিএলএড এ কিন্তু সিট অনেকটা বেশি। ডায়েট কাকরাবনে তোমাদের 180 খানা সিট আছে। ডায়েট আগরতলা ডিএলএড কলেজে আছে 200 খানা সিট। কমলপুর ডিএলএড কলেজে আছে 50 খানা সিট। কৈলাসহরে আছে 50 খানা সিট। আর সিটি এ কুমারঘাটে আছে তোমাদের 50 খানা সিট। টোটাল এখানে যদি আমরা সিট দেখি, 200, 300, 400, 500, 550, 20, 530 খানা সিট আছে, ঠিক আছে? টোটাল ত্রিপুরা রাজ্যে ডাইলেট কলেজে 530 খানা সিট আছে। এখন এটা যে এডমিশন প্রসিডিউরটা বা মেরিট লিস্টটা কিভাবে প্রিপেয়ার করা হয়, কিংবা কিভাবে কোন কলেজে আমি চান্স পাবো কিভাবে বুঝবো, সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা আইডেন্টিফাই করে নেবে। তাহলে 530 খানা সিটের জন্য যে ভ্যাকেন্সিটা বেরোবে, 530 খানা সিটের জন্য যে তোমাদের এডমিশন প্রসেসটা শুরু হবে, সেটা জুন জুলাই মাসে এডমিশন প্রসেসটা শুরু হবে। প্রথমত এসসিআরটি, এই যে এসসিআরটি www.scrt.tripura.government.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেপারের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে এডমিশনের জন্য দরখাস্ত চাওয়া হবে। দরখাস্ত যারা করতে পারবে, ন্যূনতম ক্রাইটেরিয়া হলো 12-এ 50% মার্কস থাকলে সবাই অ্যাপ্লিকেশন এলিজিবল, সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি এসটিতে কিন্তু 5 মার্কস রিল্যাক্সেশন আছে, অর্থাৎ 45 মার্ক যদি তোমরা 12-এ পেয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে অনলাইনে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে অনলাইনে অ্যাপ্লাই করার পর যে তোমাদের মার্কস, তোমার যে সিলেকশনটা, 200 টাকা তোমার অনলাইন ফিস লাগবে। এরপর ভিত্তি করে তুমি অনলাইনে অ্যাপ্লাই করেছো, এরকম তুমি কোন কলেজে অনলাইন অ্যাপ্লাই করবে? তুমি কি ডাইরেক্ট কাকরাবনে গিয়ে করবে, ডাইরেক্ট আগরতলায় করবে, ডাইরেক্ট কমলপুরে করবে, ডাইরেক্ট সিটিএ করবে? কোন কলেজে গিয়ে তুমি এডমিশনটা নেবে, কোন কলেজের ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করবে, সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই। এসসিআরটি একটাই ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে তুমি একবারই অ্যাপ্লাই করবে। একবার অ্যাপ্লাই করলে তুমি 5টা কলেজের আন্ডারে চলে আসলে। অ্যাপ্লাই করার সময় চয়েস থাকবে, ঠিক আছে? তুমি এসএটি ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই করবে, তখন চয়েস থাকবে। তোমার ফার্স্ট চয়েস কি দেবে? কাকরাবন দিলে, সেকেন্ড চয়েস দিলে কুমারঘাট, কৈলাসহর, এমন তুমি 5খানা চয়েস দিতে পারবে। যার যেরকম ইচ্ছা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, যদি ধরো না তুমি আগরতলা ফার্স্ট চয়েস দিয়েছো, পাওনি, তো সেকেন্ড চয়েস যদি কাকরাবন দিতে হবে কাকরাবনে পেয়ে গেলে। থার্ড চয়েস যদি কৈলাসহর দিয়ে দেবে কৈলাসহর পেয়ে গেলে। মানে এসে টু সেটা আন্ডারে গিয়ে একবার, শুধুমাত্র একবারই তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আর চয়েস গুলো দিয়ে দিতে, 5টা চয়েস, অনেকে 3টা দেয়, অনেকে 2টা দেয়, অনেকে একটা দেয়। ন্যূনতম একটা চয়েস দিতে হবে। আর একটা চয়েস দিলে সমস্যাটা কি হয়, ডাইরেক্ট আগরতলায় একটা চয়েস দিলে
তাই আগরতলা না পেলে কিন্তু তোমার তোমার মার্কস থাকলেও তোমার এডমিশনটা ক্যান্সেল, কিন্তু তুমি সেকেন্ড চয়েস দিলে না। আর এখন যদি সেকেন্ড চয়েস কাকরাবন্ধু আগরতলায় সিট না থাকে, কাকরাবন্ধু তোমাকে দিয়ে দেওয়া হবে। এইভাবে তুমি চয়েসটা দেবে। অনলাইন অনলাইন যে ফর্ম ফিল আপ, অনলাইন ফর্ম ফিল আপটা তুমি সেরে নিলে, অনলাইন ফর্ম ফিল আপ করার ঠিক শেষ হওয়ার 3-4 দিন পরে, ম্যাক্সিমাম 1 সপ্তাহের ভিতর তোমাদের তোমাদের অনলাইন অ্যাপ্লাই করেছো, সেখান থেকে এসসি এসসি সার্টিফিকেট বা তোমাদের ফটো সিগনেচার সব আইডেন্টিফাই করছো। অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় তার উপর ভিডিও আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? বা আমার পিবিসিআর এর ডিএলএড এর এডমিশনের ভিডিওগুলো দেখে নিতে পারো, অনেকগুলা ভিডিও দেওয়া আছে ডিএলএড এডমিশন বিষয়ে, এবং অনেক স্টুডেন্টই উপকৃত হয়েছে আশা করি গত বছর বা এর আগের বছর। দেখো, তোমরা যখন অনলাইন ফিল আপ করে নেবে, তারপর তোমার কাছে আসবে ভেরিফিকেশন, ঠিক আছে? তোমার যে ডকুমেন্ট ভেরিফিকেশন পরে মেরিট লিস্ট হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিভাবে হবে? ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য 4 থেকে 5টা ডেট দেওয়া হয়। তুমি অনলাইন অ্যাপ্লিকেশন যখন করেছো, তোমার এরকম কি থাকবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এরকম। এই রেজিস্ট্রেশন নাম্বারের উপর ভিত্তি করে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে, যেমন এত থেকে এত এত তারিখ, এত থেকে এত 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 তারিখ, মানে মানে এত থেকে এত এত তারিখের ভিতরে যাবে, ডেট দেওয়া হচ্ছে। এখন অনলাইন যখন ভেরিফিকেশন তুমি ফিল আপ করেছো এসসিটি অফিসিয়াল ওয়েবসাইটে, চয়েস দিয়েছো আক্রমণ, কমলপুর, আগরতলা, ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েস দিয়েছো। এখন ভেরিফিকেশনের সময় যেটা হয়, ভেরিফিকেশনের সময় তোমার যে নিয়ারেস্ট যেটা কলেজ আছে, তুমি হয়তো আগরতলা দিয়েছো ফার্স্ট চয়েস, দরকার নেই, তুমি এখন কমলপুর আছো, কমলপুরে যে ডাইট কলেজ আছে সেখানে গিয়ে তুমি ভেরিফিকেশনটা সেরে নিতে হবে। ভেরিফিকেশনটা সারার পরে কি হবে, একটা মেরিট লিস্ট আসবে। এই মেরিট লিস্টটা তোমাদের ভেরিফিকেশন যেটা করবে, ভেরিফিকেশন করার 1 সপ্তাহ, মেরিট লিস্ট ভেরিফিকেশন ধরে মনে হয় আগস্টের ফার্স্ট উইক শেষ বা জুলাই ফার্স্ট উইক শেষ, জুলাই সেকেন্ড উইকে তোমাকে মেরিট লিস্ট আসবে। মেরিট লিস্টে কাদের নাম থাকবে? মেরিট লিস্টে এখানে সবার নাম থাকবে, যারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছে সবাই নাম থাকে মেরিট লিস্ট থেকে। মেরিট লিস্ট বলতে বোঝা যাচ্ছে এখানে সবার লিস্ট থাকবে। সেখান থেকে তোমাকে 530 জন সিলেকশন করা হবে। এই ধরনের মেরিট লিস্ট আসে, যেমন পূজা ভূমিক গত বছর ইউআর এ হাইস্ট র্যাঙ্কে গিয়েছিল, 95.40 পেয়েছিল। তারপরে প্রিয়া দেমনা 94.85 পেয়েছিল। সচিতা দাস, সচিতা দাস কিন্তু এইচসি হিসাবে যে 93 পেয়েছিল, ও কিন্তু এইচসি, ঠিক আছে, এইচসি হিসাবে সুযোগ পেয়েছে, মানে এসসি হিসাবে 93 পেয়েছে। কিন্তু যখন ও সিলেকশনটা হয়েছে, সিলেকশন কিন্তু ইউআর এ হয়ে গেছে, কারণ ইউআর মানে তো সবাই, যেরকম এখানে ধিয়া চৌধুরী এসসি 92 পেয়েছে, কিন্তু ওর সিলেকশন কিন্তু ইউআর হিসেবে হয়ে গেছে। এরকম ভাবে তোমার মেরিট লিস্ট হয়, মেরিট লিস্ট প্রিপেয়ার হয়। গত বছরের মেরিট লিস্টের টোটাল যে স্থান পেয়েছিল, টোটাল 2005 জনের নাম এসেছিল মেরিট লিস্টে। 2005 জন তো চান্স পাবে না, পাবে কতজন? 530 জন চান্স পাবে। তারপর মেরিট লিস্টটা প্রিপেয়ার হওয়ার পরে তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হবে। অ্যালটমেন্ট বলতে তুমি কোন কলেজে চান্স পেয়েছো, মানে তুমি যে চয়েস দিয়েছো, চয়েস দিয়ে কোন কলেজে চান্স দিয়েছো, এরকম অ্যালটমেন্ট বলে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, চতুর্থ ধাপে, এই ধরনের অ্যালটমেন্ট গুলা বেলে তুমি কোন কলেজে চান্স পেয়েছো। ধরে নাও এসসিআইটি অফিসিয়াল ওয়েবসাইটে সেই অ্যালটমেন্টের লিস্ট বেরোবে, এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চয়েস এরকম অ্যালটমেন্ট বেরোয়। অ্যালটমেন্টে কি থাকে? অ্যালটমেন্টে থাকে তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, কত নাম্বার র্যাঙ্ক তোমার ছিল ডায়েটে যখন ভর্তি হয়েছিল, মেরিট লিস্ট হয়েছে তোমার র্যাঙ্ক কত, এবং তুমি কোন কলেজে চান্স পেয়েছো। আর যে কলেজে চান্স পেয়েছো কি তোমার ফার্স্ট চয়েস ছিল, না সেকেন্ড চয়েস ছিল, না থার্ড চয়েস ছিল, এই যে এরকম থাকে। কোন চয়েস নাম্বার তুমি চান্স পেয়েছো, 2 মানে সেকেন্ড চয়েস, 4 মানে ফোর্থ চয়েস, 1 মানে ফার্স্ট চয়েসে তুমি চান্স পেয়েছো। এই ধরনের এখানে মেরিট লিস্টে, এই মেরিট লিস্ট অনুযায়ী তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হলো, ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড অ্যালটমেন্ট, থার্ড। এখন কথা হলো অ্যালটমেন্ট বারবার কেন দেওয়া হয়? অ্যালটমেন্ট মানে তুমি কোন কলেজে চান্স পেয়েছো। প্রথমত তোমার ফার্স্ট চয়েস যারা দিয়েছে তাদের সবাইকে চান্স দেওয়া হয়, যারা ফার্স্ট চয়েসে না পায় সেকেন্ড চয়েসে চান্স দেওয়া হয়। এরপরে 530 জনকে প্রথমত অ্যালটমেন্ট দেওয়া হয়। 530 জনের সবাই তো এডমিশন নেয় না, অনেকে গ্রাজুয়েশন করার জন্য কলেজে ভর্তি হয়ে যায়। একটা কথা বলি, ডিএলএড এর সাথে কিন্তু গ্রাজুয়েশন করা যায়, আমি বলছি, শেষের দিকে আসছি, তোমরা নিশ্চিন্তে থাকো। এরপর তুমি এখানে অ্যালটমেন্টে চান্স পেলে, যদি ফার্স্ট অ্যালটমেন্টে কেউ মিস যায় তো সেকেন্ড অ্যালটমেন্ট আসবে, থার্ড অ্যালটমেন্ট আসবে, ফোর্থ অ্যালটমেন্ট আসবে, মোট 530 জনই চান্স পাবে। 2005-এর থেকে 530 জনই চান্স পাবে। অ্যালটমেন্টে যদি দেখি, আমরা গত বছরে লাস্ট অ্যালটমেন্ট 1810 পর্যন্ত যারা ক্যান্ডিডেট ছিল তারা চান্স পেয়েছে। এখন তোমাকে সিলেকশনটা কিভাবে হয়? একটা এন্ট্রান্স এক্সাম তো হয় না, তাহলে তোমার সিলেকশনটা তোমার কিভাবে হয়? এরপর দেখবো কাট অফটা কত যেতে পারে, কত যদি মার্কস থাকে তাহলে তুমি তোমার এডমিশনটা কনফার্মেশন, এটা আমার জানার চেষ্টা করবো এরপরে। তারপর ফিস কত লাগে, আর ডিএলএড এর সাথে কি বিএ বিএসসি বিএড কিভাবে করবে, আর ডিএলএড কি বিএড থেকে বেস্ট কিনা, স্টেপ বাই স্টেপ আমরা আসছি।
তোমার যে সিলেকশন ক্রাইটেরিয়াটা অনেকটা এরকম হয়। দেখো, মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার বাই টেকিং 20% মার্কস অবটেন বাই মাধ্যমিক এন্ড 80% মার্কস অবটেন বাই হায়ার সেকেন্ডারি। অর্থাৎ মাধ্যমিক থেকে 20% মার্কস নয়, হায়ার সেকেন্ডারি থেকে 80% মার্কস নয়। এই মার্কসের ক্যালকুলেশনটা যদি আমরা কিছু বোঝার চেষ্টা করি, ধরো তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট মার্কস পেয়েছো, ধরো তুমি মাধ্যমিকে পেয়েছো 70% মার্কস, তাহলে মাধ্যমিক থেকে 20 নেওয়া হবে, মানে তোমার যে মাধ্যমিকে যে পার্সেন্টেজটা পেয়েছো তার 20% আনো, 70 20 মানে 14। মাধ্যমিক থেকে তো 14 মার্কস নেবে। 12-এ তুমি পেয়েছো ধরো 80 মার্কস, 12 থেকে কত পার্সেন্ট হবে, 80% হবে। তুমি 80% করো, হবে 64। আর মাধ্যমিকে পেয়েছো কত, 14। তো 64-র সাথে 14 যোগ করো, কত হবে, 78। মানে তোমার মেরিট লিস্ট অনুযায়ী তুমি 78% মার্কস পেয়ে তুমি মেরিট লিস্টে ঢুকবে। মানে দুইটাকে অ্যাভারেজ করে 78 হয়েছে তোমার, ঠিক আছে। মাধ্যমিক থেকে 20, গ্রাজুয়েশন আর 12 থেকে তোমার 80। আর গ্রাজুয়েশনের কোনো ম্যান্ডেটরি নেই, গ্রাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু গ্রাজুয়েশনের মার্কস এখানে নেওয়া হবে না। 12-এ পার্টিকুলার মার্কস থাকতেই হবে, তাহলেই তোমরা পাবে, না হলে কিন্তু এখানে পাবে না। এখন যখন আমরা মেরিট লিস্টের দিকে এগোবো, এর আগে বলে দিচ্ছি, সরকারি ডিএলএড কলেজের এডমিশন নিতে গেলে বা এডমিশন করার পর যে খরচপত্রাদি অনেকের কোশ্চেন থাকে। প্রাইভেট কলেজে দেখুন ডোনেশন লাগে, তোমার কি লাগে, আর স্কুল ফি লাগে, আর এডমিশন ফি লাগে, তারপর সেমিস্টার ওয়াইজ ফি লাগে, পড়াশোনা করার যে খরচ সেই খরচটা লাগে, কাউন্সিলিং ফি, অনেক কিছু বক্কচক্কর অনেক খরচ লাগে। তার ইকফাই পড়েছো বা তোমরা যারা হোলি ক্রসে পড়েছো বা বাইরে থেকে যারা ডিএলএড বিএড করছো, তোমরা ভালো জানো অনেক লক্ষাধিক টাকার এখানে প্রয়োজন হয়। কিন্তু সরকারিভাবে ডিএলএড কলেজে কিন্তু সেই কথাটা নেই। সরকারিভাবে যদি ডিএলএড আমরা ভর্তি হই, সেখানে এডমিশন নেওয়ার সময় 3,000 টাকা তোমার নেওয়া হবে। সেটা এর মধ্যে আবার 2,000 টাকা তোমার রিটার্নও করা হবে একদম শেষে। বলো, এখানে দেখো ক্লিয়ারলি উল্লেখ করা আছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পে অনলাইন 2,000 এডমিশন ফি, 1,000 কাশন ফি। 1,000 যে দেওয়া হচ্ছে এটা কিন্তু রিফান্ডেবল, এটা রিফান্ড করে দেওয়া, ঠিক আছে। এখানে কথা হলো, এরপরে কোনো খরচ লাগেনি। দেখো, সরস্বতী পূজা আসছে, 100-150 টাকা তো চাঁদা দিতে হবে। পরীক্ষা আসছে, পরীক্ষার ফি 200-300 টাকা তো পরীক্ষার ফি দিতে হবে। অ্যাসাইনমেন্ট বই তো কিনতে হবে, পেপার কিনতে হবে, অ্যাসাইনমেন্ট বানাতে হবে। এগুলা তো খরচ তোমাদের কিছু কিছু লাগবেই। এমনি সরকারি কলেজে পড়তে গেলে বা স্কুলে পড়তে গেলে খরচ লাগে না? ভর্তি হতে গেলে লাগে, পরীক্ষা হলে লাগে, কেউ টিচার যদি ফেয়ারওয়েল দিতে হয় তাহলে লাগে, তারপরে তোমাদের যদি কোনো এনুয়াল স্পোর্ট হয় তার জন্য লাগে। এই ধরনের খরচ তো স্কুলেও লাগে, মানে ধরতে গেলে খরচ নাই বললেই চলে। ওই ধরনের টুকটাক কিছু খরচ সরকারিভাবে ডিএলএড কলেজে পড়তে গেলে লাগে। সরকারি কলেজে পড়তে যেরকম খরচ লাগে, ডিএলএড করতে গেলে সেরকম খরচই তোমার লাগে। এবং তোমাদের কিন্তু এখানে কোয়ার্টার ফেসিলিটি নেই বললেই চলে, তোমাদের নিজস্ব ভাড়া বাড়িতে থেকেই পড়তে হবে। যারা দূরের থেকে এসে পড়তে চাও আগরতলা অন্যান্য সেক্টরে, বেশ ম্যাক্সিমাম জায়গাতে কোয়ার্টার কিন্তু এখানে ফেসিলিটি, মানে থাকার কিন্তু ফেসিলিটি নেই। আর যদি গত বছর মেরিট লিস্ট দেখি, তোমার মার্কস পার্সেন্টেজ অফ মার্কস, সেটা যদি আমরা একবার পরিলক্ষিত করি, তারপর আমরা ডিএলএড এর সাথে কি বিএ বিএসসি বিএড কিভাবে করব, বা বিএড থেকে ডিএলএড বেস্ট কিনা সেদিকে যাচ্ছি। দেখো, যদি তোমরা চান্স পেতে চাও, ন্যূনতম যে মার্কস ক্রাইটেরিয়াটা, ইউআর এর ক্ষেত্রে 70-র কমে কাট অফ গত 4-5 বছর নামিনি। 70-র কমে গত 4-5 বছরের কাট অফটা আমরা একসাথে কালেক্ট করে যতটুকু দেখেছি, 70%-এর কমে ইউআর কাট অফ নামিনি। অর্থাৎ 70% মিনিমাম মাধ্যমিক 12-এ এভারেজ করে 75% মার্কস লাগে। এসসি 65 এর নামার কোনো প্রশ্নই ওঠে না, 70 নিচেই নামে না, 65 তারপর 65 ধরে নিলাম এবছর নামতে পারে। আর এসটি 50 নিচে নামবে না, ধরে নাও মিনিমাম কাট অফ ইউআর 70, এসসি 65, এসটি 50। ধরে নেই, এর থেকে বেশি হবে, কম হওয়ার তো চান্স নেই। কেন সেটা বলে দিচ্ছি, কারণ গত বছরটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। গত বছরের কাট অফটা যদি তোমরা পরিলক্ষিত করো, গত বছরের কাট অফটা ছিল ইউআর এর জন্য, ফর ইউআর এর জন্য ক্যাটাগরিতে তোমার 77 কাট অফ নেমেছিল। 77 ইউআর ক্যাটাগরিতে গত বছরের কাট অফ নেমেছিল। এসসির জন্য 72 আর এসটির জন্য 52। ইউআর এর জন্য গত বছর কত নেমেছিল, 77, এসসির জন্য 72 আর এর জন্য 52। এটা লাস্ট কাট অফ নেমেছিল, লাস্ট কাট অফ এটা কিন্তু গত বছর নেমেছিল। আর যদি তুমি মেরিট লিস্ট অনুযায়ী দেখো, 308 নাম্বার মেরিট লিস্টে যে সৌভাগ্যবান 308 নাম্বার র্যাঙ্কে ছিল মেরিট লিস্টে, ওর কাট অফ ছিল 77। ও চান্স পেয়েছিল ইউআর ক্যাটাগরিতে লাস্ট। আর 582 যে ক্যান্ডিডেট ছিল সৌভাগ্যবান ক্যান্ডিডেট এসসি ক্যাটাগরিতে, ওনার কাট অফ ছিল 72, উনি লাস্ট চান্স পেয়েছিল 582 নাম্বারে
প্লাস চান্স পেয়েছিল। আর যদি তোমাদের এসটি কাট অফ দেখি, এসটি কাট অফ লাস্ট একদম 1810, 2005 হইতে একদম 1810 পর্যন্ত লাস্ট কাট অফ গিয়েছে এসটি। এসটি কাট অফ মানে মেরিট লিস্ট ওয়াইজ নেমেছিল 1810 নম্বর সিরিয়াল ওয়াইজ চান্স পেয়েছিল। ওনার কাট অফ গিয়েছিল 52.6, মানে 52, 72, 77 এই ধরনের কাট অফ গত বছর গিয়েছিল। আমরা ধরে নিই কিছু 2-3 প্লাস মাইনাস এবছর হবে, মানে মাইনাস হওয়ার সময়টা খুবই কম, ক্লাস হওয়ার সম্ভাবনা বেশি। এখন অনেকের কনফিউশন থাকে যে দাদা আমার তো গ্রাজুয়েশন করতে চাই, ডিএলএড করবো, গ্রাজুয়েশন করতে চাই, করা যাবে কিনা। দেখো, প্রচুর ক্যান্ডিডেট ডিএলএড সাথে গ্রাজুয়েশন করছে, তোমরা খোঁজ করে নিলে জানতে পারবে। কিন্তু ডিএলএড যেহেতু একটা রেগুলার মোডের পড়াশোনা, রেগুলার মোডে পড়াশোনা করতে হয়, তার সাথে যদি তোমরা বিএড আরে তোমরা গ্রাজুয়েশন করতে চাও তাহলে ডিস্টেন্স মোডে করতে হবে। ডিস্টেন্স মোডে ত্রিপুরাতে একমাত্র অপশন হল ইগনো। তোমরা ডিএলএড কলেজে ডিএলএড এ ভর্তি হয়ে যাও রেগুলার মোডে, আর ইগনোতে ডিস্টেন্স মোডে তোমরা বিএ, বিএসসি, বিকম ভর্তি হয়ে যেতে পারো। অনার্স কোর্সও আছে, তোমরা ভর্তি হয়ে যেতে পারো। দুইটা সাবজেক্ট একসাথে দেখাতে পারবে, কোনো দুটাই বেলিড, কারণ একটা ডিস্টেন্সে আর একটা রেগুলারে পড়াশোনা করলে দুইটা একসাথে বেলিড হয়ে যায়। তুমি ডিএলএডটা করে বেরোলে, তুমি 12-এ 50% মার্কস আছে, তুমি টেট 1 দিতে পারলে। আর তুমি সাথে যদি গ্রাজুয়েশনটা হয়ে যায় তাহলে তুমি টেট 2 দিতে পারবে। এখন কথা হলো টেট 1, টেট 2 এর ক্ষেত্রে যদি তুমি ক্রাইটেরিয়া গুলো দেখো, নতুন গাইডলাইন্স গুলো দেখো, ডিএলএড করলে টেট 1, টেট 2 দুইটিই দেওয়া যায় যদি গ্রাজুয়েশন সাথে থাকে। আর যদি বিএড করো টেট 1 কিন্তু দিতে দেওয়া যায় না। মানে ম্যাক্সিমাম সংখ্যক ভ্যাকেন্সি বর্তমানে ত্রিপুরা আছে প্রাইমারি শিক্ষক এবং আইপার প্রাইমারি শিক্ষণ আছে, সেন্টার আছে। পিজিটি আর এসটিজিটি, এসটিজিটি থাকলেও এসটিজিটি ফুড কেসের জন্য অনেকটা পিছিয়ে গিয়েছে, কেস টেস্ট চলছে। আর এসটিপিজিটি তো সিট নাই বললেই চলে। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক সিট, মানে অন্তত 5,000 যদি টিচার রিক্রুটমেন্ট হয় বর্তমানে ত্রিপুরা আছে, টেট 1, টেট 2 মাধ্যমে 4 থেকে 5,500 হয়ে যাবে, বাকিগুলা মিলিয়ে এসটিজিটি, এসটিপিজিটি হবে। তাহলে সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট হবে প্রাইমারি সেকশনে, কারণ প্রাইমারি সেকশনে টিচারের অনেক ঘাটতি, অনেক অনেক ঘাটতি। ঠিক আছে, তাই প্রাইমারি সেকশনে যদি তোমরা ইন্টারভিউ দিতে, চাকরি দিতে চাও বা 12 পাস করে টেট দিতে চাও, তাহলে তোমার তো ডিএলএড লাগবে, বিএড হলে তো দিতে পারবে না। এখানে একটা মানে অ্যাডভান্টেজ আছে, বর্তমানে ডিএলএড করলে টেট 1, টেট 2 দুইটাই দেওয়া যায়, আর বিএড করলে টেট 1 দেওয়া যায় না। যদিও এককালীন ছাড়ের চিন্তা ভাবনা চলছে, একটা বিস কোচের চিন্তা ভাবনা চলছে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অ্যাজ পার গাইডলাইন্স বলেই দেওয়া হয়েছে। আর বর্তমানে টেটের যে ফর্ম ফিল আপ চলছে বিভিন্ন রাজ্যে ও সেন্ট্রাল সিটের চলছে, সেখানে কিন্তু টেটের জন্য বিএড কে কিন্তু গ্রাহ্যই করা হচ্ছে না। বিএড কে টোটালি বলা হচ্ছে ইয়ার মানে কি, এটার জন্য তুমি পাকাপোক্ত না এই পোস্টটার জন্য, মানে টেট 1 এর জন্য, ঠিক আছে, নট এলিজিবল তুমি। এই ছিল মানে ডিএলএড এর জন্য 2023 সালে যে এডমিশন প্রসেস সেই নিয়ে কথা। সবচেয়ে প্রথম কোশ্চেনটা যেটা তোমাদের ছিল সবার, 2024 সালে ত্রিপুরা সরকার বলছে ডিএলএড এডমিশন কবে শুরু হবে, জুন জুলাই মাসের দিকে শুরু হবে। ইভেন তোমরা যে বছর এবছর যারা 12 দিয়েছো, 12 এর রেজাল্টের সাথে সাথে এডমিশন শুরু হয়ে যায়, তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করতে পারবে। সাথে কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি ডিএলএড করলে। কয়টা সিট আছে? 530 খানা সিট আছে, আর 5টা ডিএলএড কলেজ আছে বর্তমান ত্রিপুরাতে। কোনো পরীক্ষা দিতে হয় কিনা ডিএলএড এর জন্য? না, কোনো পরীক্ষা বা দিতে হয় না। ডাইরেক্টলি মাধ্যমিক 12 পার্সেন্টেজ এভারেজ করে তোমার সিলেকশন হয়, মাধ্যমিক থেকে 20 আর 12 থেকে 80% নিয়ে তোমাদের কাট অফটা প্রিপেয়ার করা হয়। আর ইওআর কাট অফ 70 কমে না নামার কথা নয়, এসসিও 70, 65, 85 নিচে নামার কথা নয়, আর এসটি 15 নিচে নামার কথা নয়। আর ফর্ম ফিল আপ তোমার মাধ্যমিক 12 50% থাকলে, আর গ্রাজুয়েশন আর এসসি এসটি ক্ষেত্রে 45% থাকলে ফর্ম ফিল আপ করা যায়। 22 কাট অফ ইওর ক্ষেত্রে 77 ছিল, এসসির ক্ষেত্রে ছিল 72, আর এসটির ক্ষেত্রে ছিল 52 সামথিং। কোন কলেজে এডমিশন নেবো? এসসিআইটি আন্ডারে গিয়ে তুমি এডমিশন নেওয়ার জন্য প্রত্যেকটা কলেজই সিলেকশন করতে পারবে, তোমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস দিতে হবে। ত্রিপুরা সরকারি ডিএলএড করলে অর্থ কোনো অর্থ বেশি খরচ হয় না। সরকারি কলেজে পড়তে গেলে যেমন অর্থ খরচ হয়, বা স্কুলে পড়াশোনা করতে গেলে যেমন অর্থ খরচ হয় সেমনই হবে। বই বা খাতাপত্র কিনতে হবে, সেটা আলাদা। বর্তমান সময়ে ডিএলএড কি বিএড থেকে বেস্ট? হ্যাঁ, টেট 1, টেট 2 মানে সর্বোচ্চ ভ্যাকেন্সির কথা চিন্তা করলে ডিএলএড বর্তমানে বেস্ট অপশন, কারণ 12 পাস করার পর এটা করা যায়। আর বিএড করতে হলে গ্রাজুয়েশন করতে হবে, আর তো অনেকটা সময় লাগবে। আর গ্রাজুয়েশন বিএড করলে তো টেট 1 দেওয়া যায় না। এই ছিল সমস্ত ক্রাইটেরিয়া, সমস্ত কনফিউশন উত্তর। আশা করি এই ভিডিওতে আমি উত্তরটি সবগুলি দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ডিএলএড এডমিশন যখন শুরু হবে, বা এডমিশনে যে তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ এডমিশন নিতে হয়, কিভাবে অ্যালটমেন্টে তোমার যেতে হবে, কিভাবে মেরিট লিস্টে প্রিপেয়ার করা হয়, তুমি মেরিট লিস্টে চান্স পাবে কিনা, কমেন্ট করতে পারো যে মাধ্যমিকে 12 এত পার্সেন্ট মার্কস আছে, তাহলে আমার চান্স আছে কিনা, বা আমার এভারেজ কত হয়েছে, কোন কলেজে কিভাবে এডমিশন। তোমার আরো যদি কুইরি থাকে, 100টাও যদি কুইরি থাকে, অবশ্যই কুইরি বা প্রশ্ন করবে, অবশ্যই করবে, আমি সবগুলো উত্তর দেওয়ার
চেষ্টা করব, মনের ভিতরে কোনো দ্বিধা, কোনো মানে কনফিউশন রাখবে না, নিজের কনফিউশন দূর করার চেষ্টা করবে। আর বর্তমান শৈলে কিন্তু ডিএলএড একটা বেস্ট শিক্ষকতা চাকরির জন্য, সেই দিকে তোমরা কিন্তু আস্তে আস্তে অনগ্রসর হতে পারো। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য, আমাদের 20,000 প্লাস সাবস্ক্রাইবার ফ্যামিলি হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের চ্যানেলে সবচেয়ে প্রথম যে ভিডিও দিয়ে বা যে আপডেট দিয়ে আমাদের চ্যানেলে যাত্রা শুরু হয়েছিল, সেটা ছিল 2022 সালে ডিএলএড এডমিশন দিয়ে। মানে ডিএলএড এডমিশন দিয়ে আমাদের চ্যানেলের যাত্রা শুরু হয়। প্রায় 18 মাস, 1.5 বছর হয়ে গেছে। সেপ্টেম্বর প্রথম ভিডিও ছিল 2022-এ, 1.5 বছর হয়ে গেছে। ডিএলএড স্টুডেন্টদের দিয়ে অনুপ্রেরণা, তাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলের যাত্রা শুরু হয়। আশা করি এইভাবেই তোমরা সামনের সাথে এগিয়ে চলবে, এইভাবেই তোমাদের পাশে, তোমাদের সাথে থাকতে পারবো। আর বর্তমান সময়ে চাকরির জগতে ডিএলএডটা খুব ভালো একটা অপশন, এই অপশনটা তোমরা কাজে লাগাতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টার্ট।